সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজ 25শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড লাং ডে বা বিশ্ব ফুসফুস দিবস। আমরা জানি যে 2018 সাল থেকে এই দিবসটি সমগ্র বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে এবং একই সঙ্গে বাংলাদেশেও, এবং সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে এই দিবসটি নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে। আমরা একটি কথাই বলি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কিন্তু এই আমাদের যে ফুসফুস দুটি রয়েছে সেটি কিন্তু প্রকৃতি থেকে বাতাস গ্রহণ করছে এবং ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। সেই সুস্থ ফুসফুসের জন্য সবচেয়ে বড় বেশি প্রয়োজন এই মুহূর্তে আমরা যেটা দেখেছি যে নির্মল বায়ু। আমরা জানি যে চারদিকে বিষিয়েছে যে বায়ু, সে বায়ুকে আমরা ফিরিয়ে আনতে পারছি না। মাঝে মাঝে আমরা যে তথ্য পাচ্ছি, বাংলাদেশ এবং ঢাকা যে রাজধানী সেটি বায়ু দূষণের ক্ষেত্রে সর্বনিম্ন স্তরে মাঝে মাঝে অবস্থান করে। এই অবস্থায় আমাদের ফুসফুসকে সুস্থ রাখা আসলে একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তাই এবার আমাদের যে বিশ্ব লাং দিবস বা ফুসফুস দিবসে যে প্রতিপাদ্য বিষয়টি নির্ধারিত রয়েছে সেটি হচ্ছে ক্লিন এয়ার অ্যান্ড হেলদি লাংস ফর অল, অর্থাৎ নির্মল বাতাস এবং সবার জন্য সুস্থ ফুসফুস। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের তিনজন রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমে রয়েছেন ডাক্তার রওশন আরা খানম, কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন বিভাগ, ইউনাইটেড হসপিটাল। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমাদের আরেকজন কনসালটেন্ট রয়েছেন ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, সিনিয়র কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন বিভাগ, ইউনাইটেড হসপিটাল, যুগ্ম সম্পাদক বাংলাদেশ লাং ফাউন্ডেশন। ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে যারা শুনছেন দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমার ডান দিকে রয়েছেন ডক্টর আসিফ মুস্তাবা মাহমুদ, সিনিয়র কনসালটেন্ট, ইউনাইটেড হসপিটাল ঢাকা, মহাসচিব বাংলাদেশ লাং ফাউন্ডেশন। ডক্টর আসিফ মুস্তাবা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসলে আমরা যে বিষয়টি বলছিলাম, আমি শুরুতেই ডক্টর রওশন আপনার কাছে আসবো, তবে তার আগে আজকের যে বিষয়টি নিয়ে, যে প্রতিপাদ্য বিষয়টি নিয়ে এবং যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি শুনলাম যে কবে থেকে আসলে এই বিশ্ব ফুসফুস দিবস বা ওয়ার্ল্ড লাং ডে পালিত হচ্ছে, এই টোটাল ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আমি ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর আপনার কাছে ফিরে আসতে চাই। সেটি হচ্ছে যে আসলে এটি সূচনা কিভাবে হলো এবং আজকের যে প্রতিপাদ্য বিষয় ক্লিন এয়ার অ্যান্ড হেলদি লাংস ফর অল, এই বিষয়টি কতখানি আসলে আমাদের এই মুহূর্তের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা প্রযোজ্য? ধন্যবাদ। আসলে বিভিন্ন দেশে তো রেসপিরেটরি মেডিসিন বা শ্বাসতন্ত্রের যে চিকিৎসক বা এই চিকিৎসা সংক্রান্ত অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো সংঘবদ্ধভাবে প্রতিটা মহাদেশে একটি করে ফেডারেশন তৈরি করেছেন। তো 2017 সালে এই ফেডারেশনগুলো মিলে ঠিক করলেন যে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান করা দরকার, এবং সেটার জন্যই প্রথম এই প্রতিষ্ঠান একটি গড়ে উঠল, যে ফোরাম ফর ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি। অর্থাৎ এই সোসাইটিটির মাধ্যমে প্রতিটি মহাদেশকে একত্র করা হলো এবং তার মাধ্যমে প্রতিটি দেশের রেসপিরেটরি সোসাইটিগুলোকে এক করা হলো। এবং শুরু থেকেই আমাদের বাংলাদেশ কিন্তু এটির সদস্য, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মাধ্যমে। এবং 17 সালেই তখন একটা চার্টার ফর লাং হেলথ ঘোষণা হলো, অর্থাৎ আমরা ফুসফুসের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী আমাদের কি করা উচিত, কি জানা উচিত এবং কিভাবে এর বিষয়ে আমরা কর্মসূচি নিতে পারি। এটির একজন সিগনেটরি হিসাবেও আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশন সেটার সাথে যুক্ত হই, এবং এদেরই কর্মপন্থা হিসাবে পরের বছর অর্থাৎ 2018 সাল থেকে প্রতি বছর 25শে সেপ্টেম্বরকে বিশ্ব ফুসফুস দিবস হিসাবে বা ওয়ার্ল্ড লাং ডে হিসাবে ঘোষণা করা হয়, এবং প্রতি বছর একটি বিশেষ বিষয়কে এটির প্রতিপাদ্য হিসাবে ধরে এই বিগত কয়েক বছর ধরে এটি পালিত হচ্ছে সারা বিশ্বে এবং সেই সাথে বাংলাদেশেও। এবার আপনি যেটা বললেন যে এবারের প্রতিপাদ্য বিষয় করা হয়েছে ক্লিন এয়ার অ্যান্ড হেলদি লাং ফর অল। আপনি বলেছেন যে এই ক্লিন এয়ারের বিষয়টি এবছর এত গুরুত্বপূর্ণ কেন? আমি বলবো এবছর না, আসলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু অনেক আগে থেকেই, এমনকি এই সোসাইটি গঠিত হওয়ারও আগের থেকে, এই বিশ্ব ফুসফুস দিবস চালু হওয়ারও আগের থেকে। কারণ আমরা তো পৃথিবীতে এসেছি যখন, আমাদের মহান সৃষ্টিকর্তা কিন্তু একটা নির্মল বায়ুযুক্ত গ্রহ এই পৃথিবী আমাদের দিয়েছেন, একটি নীল গ্রহ বলা হয়, কিন্তু আমরা সেটিকে নষ্ট করেছি বিভিন্নভাবে। আমরা বনায়ন নষ্ট করেছি, আমরা বিভিন্ন রকমের টক্সিক গ্যাস উৎপাদন করেছি কলকারখানার মাধ্যমে, গাড়ি ঘোড়ার মাধ্যমে, আমরা ধূমপানের মাধ্যমে এটিকে
নষ্ট করেছি, আমরা ঘরের ভিতর ঘরের বাইরে সর্বত্র আসলে পরিবেশটাকে এবং বাতাসটাকে দূষিত করে ফেলেছি। তা আমাদের ফুসফুস তো সরাসরি বাইরে থেকে বাতাস নেয় এবং তার মাধ্যমেই কিন্তু অক্সিজেন নিয়ে পুরো দেহটাকে সচল রাখার চেষ্টা করে। তো সেখানে যদি এই দূষিত বায়ু আমাদের ভিতরে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই ফুসফুস তার ঠিকমতো কাজ করতে পারে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গকে সঠিক মাত্রায় অক্সিজেন দিতে পারে না এবং তার ফলে পুরো দেহ কিন্তু দুর্বল হয় এবং শুধু যে ফুসফুসের রোগ তা না, পুরো শরীরেরই বিভিন্ন রকমের অসুখ বিসুখ এখানে দানা বাঁধতে থাকে। অতএব নির্মল বায়ুর গুরুত্ব অত্যন্ত বেশি মানে আমি বলবো যে এটা মাদার অব অল ডিজিজেস অ্যাকচুয়ালি ধরতে গেলে। সুতরাং এ ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে এবং এটিকে লক্ষ্য করে এবারের এই প্রতিপাদ্য বিষয়টিকে তৈরি করা হয়েছে। মানে একসময় এরকম ছিল যে বায়ু পরিবর্তনের বিষয়টি মানে সুস্থতার সাথে সম্পৃক্ত ছিল, আমরা যখন দীর্ঘমেয়াদী রোগে কেউ আক্রান্ত হতো আমরা কিন্তু মানে সেই সময়ের চিকিৎসকরা বলতেন যে আপনি এই শহুরে পরিবেশ থেকে বা এই দূষিত পরিবেশ থেকে বায়ু পরিবর্তন। এখন তো আসলে আপনি ওই পুরো পৃথিবীর কোথাওই ওই রকম নির্মল বায়ুর জায়গা খুঁজে পাবেন কিনা সন্দেহ হয়ে দাঁড়িয়েছে। অতএব এখন পুরো পৃথিবীরই বায়ু পরিবর্তন দরকার। খুবই যথার্থ বলেছেন এবং আজকের এই বিষয়টির সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক। আমি ডাক্তার রওশন আরা খানম আপনার কাছে একটু ফিরে আসি, যে বিশেষ করে আপনারা তো দীর্ঘদিন থেকে এই মানে ফুসফুসের যত্নের সাথে জড়িত, মানুষের সেবায়। যে বিগ ফাইভ আমরা আসলে যদি নির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় যে 5টি ফুসফুসের রোগ আসলে সবচেয়ে বেশি চিহ্নিত, যেটিকে আসলে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার, টিউবারকুলোসিস এবং নিউমোনিয়া বা ইনফেকশন। তো এই বিগ ফাইভের বিষয়ে আসলে আমরা কতখানি আমাদের জাতীয় পর্যায়ে বা আমরা ব্যক্তিগত পর্যায়ে কতখানি আসলে সচেতন এবং কি ধরনের রোগীর আপনারা পাচ্ছেন এই বিগ ফাইভের মধ্যে আপনাদের মধ্যে? আচ্ছা, বিগ ফাইভকে তো আমরা আরো দুইটা ভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে যে একটু ইনফেকশন যেটা আপনি বললেন, আর একটা হচ্ছে নন ইনফেকশন, মানে ইনফেকশন না বাট এটা অনেক দিন ধরে রোগীকে ভোগাবে বা ভুগছে এরকম। এটা বলার আগে আমার মনে হয় আরেকটু বলে নেই যে বায়ু দূষণের কারণের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিছু আছে কেমিক্যালস, কিছু আছে ফিজিক্যাল পার্টিকেলস আর কি, যেমন আমরা পার্টিকুলেট ম্যাটার বা পিএম বলে পরিচিত সবার মধ্যে এটা, আর কিছু আছে হচ্ছে যে রোগ জীবাণু। তো আমরা যদি পিএম বা পার্টিকুলেট ম্যাটারের কথা বলি, এখানে বিভিন্ন ডায়ামিটারের আছে, বাতাসের মধ্যে মিশে আছে, যেগুলো PM10 বা তার থেকে আরেকটু ছোট, সেগুলো কিন্তু সরাসরি আসলে আমাদের রেসপিরেটরি বা লাংয়ের অসুখের জন্য দায়ী। সো এগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে ক্ষুদ্রতম লেস দ্যান 2.5 বা PM 2.5 বলি আমরা, এগুলো একদম শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারে আমাদের শ্বাস নেওয়ার সাথে সাথে। তো এরা যেটা করবে, আর এবং এরপরেও যদি দেখি যে আলট্রা থিন বা আলট্রা মাইক্রো লেভেলের যেগুলো আছে সেগুলো একদম আমাদের রেসপিরেটরি সিস্টেম ক্রস করে অক্সিজেন যেখান থেকে শরীরের ভিতরে যায় বা কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয় যে জায়গাটাতে, সেটা ক্রস করে আসলে ব্লাডে মিশে যেতে পারে। তো এই পার্টিকুলেট ম্যাটারগুলো বা যে টক্সিক গ্যাসগুলো যখন আমরা শ্বাসের সাথে ভিতরে নিচ্ছি, এগুলো গিয়ে একটা ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে বেসিক্যালি। মানে আমরা যদি অ্যাজমার কথা বলি বা সিওপিডির কথা বলি, এই প্রদাহটাই ধীরে ধীরে শ্বাসনালীর মধ্যে একটা স্ট্রাকচারাল বা গঠনগত পরিবর্তন এনে দেয়, যার ফলে বিভিন্ন রকমভাবে রিঅ্যাকশন করতে থাকে। যেমন হচ্ছে যেই পরিবেশে বা যেই রকম এনভায়রনমেন্টে একজনের শ্বাসনালী সংকুচিত হয়ে যাওয়ার কথা না, কিন্তু প্রদাহ চলাকালীন সময়ে সেটা বেশি সেন্সিটিভ ওয়েতে কাজ করবে, একটু মানে সংকুচিত হয়ে আসবে। এর ফলে রোগীরা হচ্ছে বিভিন্ন রকম যে উপসর্গের কথা আমরা বলি, যে কাশি, শ্বাসকষ্ট বা নয়েজ হচ্ছে আমার শ্বাসের সাথে, এই সিমটমগুলো তৈরি করতে পারে। যেমন ধরেন কেউ যদি ডাস্টি এনভায়রনমেন্টে কাজ করে বা কারো যে জায়গার কাজের পরিবেশটা যদি একটু ধুলাবালি সংক্রান্ত, বা যেমন ইন্ডাস্ট্রিতে হতে পারে, কনস্ট্রাকশন ওয়ার্কারদের হতে পারে, যারা বেশি সময় ধরে মানে দিনের বেশিরভাগ সময়টাই সেই ডাস্টের সাথে এক্সপোজ হচ্ছে, তার মানে তাদের লাংটা বারবার সেই পার্টিকুলেট ম্যাটারে এক্সপোজ হচ্ছে, ইরিটেশনটা বা প্রদাহটা কন্টিনিউয়াস চলছে, ওনাদের কিন্তু একটা সিমটম ডেভেলপ করতে পারে যেটা মনে হবে যে অ্যাজমা, কিন্তু এটা মানে আমরা যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি হিসেবে জানি, টিপিক্যালি সেটা না, এটাকে আমরা অকুপেশনাল অ্যাজমা বলি। তার মানে এই অ্যাজমা সিমটমটা তার জাস্ট শুধু অকুপেশনের জন্য সে ডেভেলপ করছে। সো এটা একটা ফ্যাক্টর হতে পারে। আরেকটা হচ্ছে যে যেমন ধরেন মেয়েদের কথা যদি আমি বলি, যে প্রেগনেন্ট মেয়েরা যারা আছেন বা নন প্রেগনেন্ট, মানে গ্রামের দিকে বেশি দেখা যায় এটা আর কি, যারা বায়োমাস ফুয়েল বা লাকড়ির চুলা ইউজ করছেন বা একটু বেশি ধোঁয়াযুক্ত পরিবেশে বা রান্নাঘরে রান্নাবান্নার কাজ করছেন, তাদের লাংও কিন্তু এরকম
পার্টিকুলেট ম্যাটার বা দূষিত বা দূষণের যে কারণগুলো সেগুলোতে এক্সপোজ হচ্ছে। কিন্তু আমরা কিন্তু সবসময় যেটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি বায়ু দূষণের পরপরে স্মোকিং, কিন্তু এই ধোঁয়াও কিন্তু আলটিমেটলি রোগীর জন্য ভীষণ রকমের ক্ষতি করে। আর একটা হচ্ছে যে সাধারণত আমাদের দেশে আমরা দেখে এসেছি যে মেলরা বা পুরুষরা স্মোকিং করেন, কিন্তু স্মোকিংয়ের যে ধোঁয়াটা বা ধূমপানের যে ধোঁয়াটা তার পাশে যারা থাকেন তারা কিন্তু সমানভাবে মানে প্যাসিভলি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সো মেয়েদের একটা বিশাল অংশ আসলে এরকম লাংয়ের অসুখের জন্য ভুগছেন দূষণজনিত কারণে, যেটা ডিরেক্টলি ওনারা আসলে দায়ী না। তারপরে হচ্ছে যারা ধরেন প্রেগনেন্ট মেয়েদের কথা যদি বলি, যে মায়েরা এখন প্রেগনেন্ট তারা যদি দূষণযুক্ত বাতাস কন্টিনিউয়াসলি নিতে থাকে, যেমন ঢাকা সিটিতে তো আসলে অ্যাভয়েড করার উপায় খুব কম, সেক্ষেত্রে যে ওনার পেটে যে বেবি তারও কিন্তু লাং ড্যামেজটা আসলে ওই লাইফ থেকে শুরু হয়ে যায় এবং তার অ্যাজমা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই তো এরকমভাবে মানে আমরা এক্সপ্লেইন করতে পারি আর কি। জি, খুবই চমৎকার করে আপনি কারণগুলো বললেন। আমি আপনার কাছে আবার ফিরে আসব স্পেসিফিক যে রোগগুলো নিয়ে, সেটি নিয়ে যেগুলোতে সবচেয়ে বেশি মানুষ ভুগছে বাংলাদেশে, সেই বিষয়টি নিয়ে। তার আগে আমি আসতে চাই ডাক্তার আসিফ মুস্তাফা মাহমুদ আপনার কাছে, যে উনি তো কিছুটা বললেন, ধারণা দিলেন যে ইনফেকশাস এবং নন ইনফেকশাস, যে ইনফেকশাস যে ডিজিজগুলো রয়েছে লাংসের ক্ষেত্রে, সেটির আসলে প্রধান রোগগুলো কি কি এবং কি কি আমাদের বর্তমানে কেমন ধরনের মানুষ আক্রান্ত হচ্ছে। একটি সময় ছিল টিউবারকুলোসিস, যার যক্ষা হয় তার রক্ষা নাই, এরকম একটি কথা শোনা যেত, বাট ইটস এ ভেরি গুড ট্রিটমেন্ট রাইট নাও। তো এই বিষয়টি যদি বাংলাদেশের প্রেক্ষাপটটি যদি বলতেন আমাদেরকে। এই সংক্রামক রোগ দুটোর আমরা বিগ ফাইভের মধ্যে অন্তর্ভুক্ত করি। একটা হচ্ছে যক্ষা বা টিউবারকুলোসিস। যক্ষা বা টিউবারকুলোসিসের ক্ষেত্রে বাংলাদেশের কথা যেটা আপনি বলছেন, বাংলাদেশ বিশ্বের যেই হাই বার্ডেন কান্ট্রি, শীর্ষস্থানীয় দেশগুলির তালিকার মধ্যে অন্তর্ভুক্ত। সত্য কথা হচ্ছে যে হ্যাঁ, আমরা এখন বলে থাকি যে যক্ষা হলে রক্ষা নাই, এ কথার ভিত্তি নাই। কারণ আমরা যক্ষাকে প্রাথমিক অবস্থায় শনাক্ত করে যদি চিকিৎসার আওতায় রোগীটাকে প্রাথমিক অবস্থায় নিয়ে আসতে পারি, তাহলে মাত্র 180 দিন, 6 মাসের মধ্যেই কিন্তু উনি চিকিৎসা পেয়ে সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারেন। কিন্তু এটাও আমাদের কাছে কোনো একটা দুরূহ হয়ে দাঁড়াচ্ছে। কারণ একটা কারণের মধ্যে হচ্ছে যে রোগীরা প্রথম অবস্থায় আমাদের কাছে আসেন না, এবং সেখানে ওই নির্মল বায়ুটা যদি দূষিত হয়, তাহলে রোগীর ওই দূষণের কারণে একটা কাশি হয়। কাশিটা হচ্ছে প্রথম লক্ষণ। আমরা বলে থাকি 2 সপ্তাহের বেশি কাশি হলে আপনি কফ পরীক্ষা করান। তো এই যে দূষিত বায়ুতে যে কাশিটা হয়, এটার সঙ্গে যক্ষার কাশির আমরা পার্থক্য করতে পারি না, রোগীরা পার্থক্য করতে পারেন না, ওনারা আসেন না কফ পরীক্ষা করতে। তখন আমরা যক্ষা রোগীটা মানে ডায়াগনোসিসটা বিলম্বিত হয়। বিলম্বিত হলে উনি কিন্তু আশেপাশে কিন্তু ছড়িয়েই যাচ্ছেন, যে কারণে আমাদের দেশে এখন প্রায় 6 লক্ষ যক্ষা রোগী আমরা পেয়ে থাকি। এটা একটা। পাশাপাশি আমরা যক্ষার বাইরে যে বলছি রেসপিরেটরি ইনফেকশনস, এটার মধ্যে শ্বাসতন্ত্র, বুঝতে পারেন যে দূষণ যেটা বললেন ডক্টর রওশন, এটা যে প্রদাহ হয়, সেই প্রদাহের কারণে আমাদের শ্বাসনালীতেও সৃষ্টিকর্তার প্রদত্ত একটি ইমিউন সিস্টেমের পাহারা দেওয়ার একটা বাহিনী রয়েছে। কিন্তু সেই যে বাহিনী নিযুক্ত আছেন যারা, তারাও কিন্তু এটাতে দুর্বল হয়ে পড়েন। দুর্বল হয়ে কারণে সাধারণত সহজে খুব এই ইনফেকশনগুলি সংক্রমণ করে, এবং নিউমোনিয়া যেটা আমরা শুনে থাকি, এটা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে একটা মারাত্মক রোগ এবং অনেকখানি মৃত্যু ঘটিয়ে থাকে। খুবই চমৎকার করে সংক্ষিপ্তভাবে বললেন ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতেছে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে নির্মল বাতাস ও সুস্থ ফুসফুস। কিন্তু এই যে পরিবেশগত যে দূষণ এবং আমাদের ওয়ার্ক প্লেসের যে দূষণ এবং পরিবারের ঘরের ভিতরে যে দূষণ, এই সবগুলো দূষণ থেকে আমাদের এই লাংসটাকে আমরা কিভাবে রক্ষা করব, ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে কী ধরনের পলিসি আসলে আমাদের গ্রহণ করা উচিত বা সংস্কারটি আনা উচিত? হ্যাঁ, আমি তো এ ব্যাপারে প্রথমে যে কথাটি বলেছি যে দূষণ কেন হচ্ছে, আমি বলেছি যে দূষণটা আমরাই তৈরি করছি। সুতরাং আপনি যদি এটার প্রতিরোধ বলেন, তাহলে এটা আমাদেরকেই করতে হবে। এবং আপনি সুন্দরভাবে 3টা পর্যায় বলেছেন, যে ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে। আমরা যদি এক এক করে ধরি যে ব্যক্তিগত পর্যায়ে আমরা কি করতে পারি, প্রথম কথা হচ্ছে আমাদেরকে খুবই সচেতন হতে হবে যে আমাদের পাশের যে বাতাসটা আছে এটা যেন কোনোভাবেই দূষিত না হয়। আমরা যদি আমাদের যে গাড়িটা আছে, সেই গাড়িটা যদি কালো ধোঁয়া বের করে, সেই গাড়িটা যদি আমরা না চালাই, সেটিকে যদি দ্রুত আমরা সারাইয়ে দেই এবং এটা দূর করার চেষ্টা করি, তাহলে এটা আমাদের দূর হবে।
আমরা যদি আমাদের কলকারখানা আমরা যদি মালিক হয়ে থাকি, আমার কলকারখানা দূষিত বাতাস ছাড়ছে কিনা বা দূষিত গ্যাস ছাড়ছে কিনা সেই ব্যাপারটা যদি লক্ষ্য রাখি, আমরা যদি যত্রতত্র গাছ কেটে আমাদের সবুজ পরিবেশকে নষ্ট না করি, আমাদের পার্কগুলোতে যদি আমরা উচ্চ ইমারত তৈরি না করি, আমরা যদি ইট ভাটাগুলোকে সুনির্দিষ্ট নিয়মকানুনের মাধ্যমে চালাই, এগুলো করলে কিন্তু আমার ব্যক্তিগত সচেতনতা আসবে এবং ঘরের ভিতরের দূষণগুলোকে আমাদের রোধ করতে হবে। আমাদের যে কথাটা ডক্টর রওশন বলেছেন যে আমাদের রান্নার যে ঘরগুলো আছে সেখান থেকে যে বায়োমাস ফুয়েল যেগুলো আছে সেগুলো যদি ব্যবহার আমরা কমিয়ে আনি, আমরা যদি দূষণমুক্ত কম ধোঁয়াযুক্ত চুলা ব্যবহার করি, আমরা যদি ঘরের মধ্যে ধূমপান না করি, পাবলিক প্লেস যেগুলো আছে সেখানে যদি আমরা ধূমপান না করি, এই সচেতনতাগুলো আমাদেরকে নিজেদেরকে নিয়ে আসতে হবে। এবং সামাজিক পর্যায়ে কিন্তু এই ব্যক্তি সচেতনতাগুলোকেই বৃহত্তর আকারে আনতে হবে। তখন এটিকে একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে যে এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করার পিছনে আমাদের সম্মিলিতভাবে দাঁড়াতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে আমাদের পরিবেশটা সুন্দর থাকে, দূষণমুক্ত থাকে। আর রাষ্ট্রীয় পর্যায়ে যদি বলি, আসলে আমাদের দেশে কিন্তু এই দূষণমুক্ত পরিবেশের জন্য বেশ কিছু আইন আছে এবং ভালো ভালো আইন আছে, কিন্তু দুঃখজনক হচ্ছে যে তার প্রয়োগ নেই। সঠিক প্রয়োগটা আমাদেরকে ব্যবস্থা করতে হবে। সঠিক প্রয়োগ যদি করি, আমরা যে কথাগুলো বললাম, এই যে ইটভাটার কথা বললাম, একটা সুনির্দিষ্ট আইন আছে যে কত শহর লোকালয় থেকে কত দূরে হতে হবে, এগুলোর চিমনির উচ্চতা কতখানি হতে হবে, এটাতে কি ধরনের ফুয়েল ইউজ করা যাবে, কিন্তু এগুলো আমরা মানছি না। আমরা এই যে বললাম যে আমরা রাস্তাঘাটে দেখতে পাই যে বাসগুলো, পাবলিক পরিবহনগুলো আছে, সেগুলো এমনকি সরকারি বাসগুলো, সেগুলো সরকারি গাড়িগুলো, সেগুলো কালো ধোঁয়া নির্গত করছে। আমরা দেখতে পাচ্ছি যে কারখানাগুলো ইচ্ছা মতো পরিবেশ দূষণ করছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সরকারি উদ্যোগে কোনো স্থাপনা তৈরি করার জন্য নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে, রাস্তা চড়া করার জন্য গাছ কেটে ফেলা হচ্ছে, অথচ কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এই আইনগুলোকে যদি আমরা প্রয়োগ করি, এগুলোর বিরুদ্ধে কিন্তু আইন আছে, এই আইনগুলোকে যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করি তাহলে অবশ্যই দূষণ নিরোধ করা সম্ভব। তবে আসার কথা হচ্ছে গিয়ে যে বর্তমান সরকার কিন্তু আমরা দেখছি যে পরিবেশ বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেখানের মাননীয় উপদেষ্টা কিন্তু পলিথিন বন্ধ করার জন্য একটা বিশাল উদ্যোগ নিয়েছেন। এই ধরনের যদি জনহিতকর উদ্যোগ এইভাবে নেওয়া হয় একটার পর একটা, তাহলে কিন্তু আমরা আমাদের পরিবেশকে অবশ্যই সুন্দর রাখতে পারবো। এবং এটার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে একটা রাজনৈতিক সদিচ্ছা। যারা দেশ পরিচালনা করছেন, যারা পলিসি মেকার বলে আমরা বলে থাকি, তারা যদি এই ব্যাপারটাতে সদিচ্ছাপূর্ণ হন, সত্যি সত্যি যদি তাদের ভিতরে সদিচ্ছা থাকে, এটি দূর করা কোনো কঠিন কাজ না। সেই সাথে আমরা চিকিৎসকরা, সাধারণ মানুষরা এবং বিশেষত যারা আমরা রোল মডেল সমাজে যারা আছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় একটা নির্মল বাংলাদেশ গড়ে তোলা কঠিন, নির্মল বাতাস আমরা পেতে পারি এবং আমাদের ফুসফুস সুস্থ থাকতে পারে। আমি ডাক্তার রওশন আরা আপনার কাছে একটু ফিরে আসি, খুব সংক্ষিপ্তভাবে জানতে চাই সবচেয়ে কমন যে সমস্যাগুলো আমরা পাই, যে কাশি নিয়ে আপনাদের কাছে আসে এবং শ্বাসকষ্ট যে কমন, এবং অনেকেই দেখতে পাচ্ছি যে এই রোগটি দীর্ঘদিন থেকে তারা আক্রান্ত হচ্ছেন, তারা ভুগছেন, প্রতি শীতে আক্রান্ত হচ্ছেন, আপনাদের কাছে একেবারেই না পারলে তারপরে আসছেন। এই যে অ্যাজমা এবং সিওপিডি, প্রথমত এটার পার্থক্যটা বোঝা অনেক সময় সাধারণ মানুষের পক্ষে কঠিন হয়ে যায়, সংক্ষিপ্তভাবে যদি একটু বলেন। এবং এই দুটি রোগ নিয়ে আসলে আমাদের প্রতিরোধের জায়গাটি কোথায়, কিভাবে আসলে আমরা এটার ফলো আপটি এবং প্রতিরোধটি করতে পারি? এই অসুখটা মানে প্রিভেন্ট করা যায়, মানে প্রতিরোধ করা যায়, সুন্দর মতো ট্রিটমেন্ট করলে এটাকে খুব কন্ট্রোলে রাখা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু সেটার জন্য সবচেয়ে বেশি দরকার মানে কাজী বেন্নুর স্যারের কথার কন্টিনিউশন, সচেতনতা। রোগটা সম্পর্কে আসলে জানতে হবে, মানে রোগীরা যাতে বুঝতে পারে যে আমার এরকম একটা সিমটম হতে যাচ্ছে, এবং যত আর্লিয়েস্ট ফেজে যত তাড়াতাড়ি একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায়, তাহলে উনি হয়তো বা ওনার লাইফস্টাইল বা জীবনধারণ পদ্ধতি কিছুটা পরিবর্তন করে দিবেন। কোনো সময় অকুপেশন পরিবর্তন করতে হয়, কি ওষুধ খেলে ভালো থাকবেন বা কোনটা আপনার ইমিডিয়েটলি খুব কষ্টের মধ্যে রিলিফ এনে দিবে, সে ধরনের ইনস্ট্রাকশনগুলো বা দিক নির্দেশনাগুলো আমরা দিতে পারি। এখন রোগী যখন আমার কাছে আসবেন, আপনি একটা সুন্দর কোয়েশ্চেন করেছেন যেটা সিওপিডি নাকি ব্রঙ্কিয়াল অ্যাজমা, আসলে উপসর্গগুলো তো অলমোস্ট সিমিলারই। একটু গ্রসলি যদি আমি বলে দেই, সাধারণত দেখা যায় যে সিওপিডি অসুখটা একটু বয়স্কদের মধ্যে হচ্ছে,
ইউজুয়ালি পুরুষদের বেশি হয়, যেহেতু স্মোকিং এবং বাইরের এনভায়রনমেন্টে তারা বেশি এক্সপোজ হয়। বাট এখনকার দিনে আমরা সমান গুরুত্ব দিচ্ছি নারী পুরুষ উভয়কে, যে কারণটা এর আগে আমি বলেছি। দ্বিতীয়ত হচ্ছে যে সিওপিডি সাধারণত সারা বছর ধরে একটু একটু সিমটম লেগেই থাকে সাধারণত, কিন্তু অ্যাজমাটার অনেকগুলো কারণ আছে, তো যার মধ্যে ওনারা দেখা যায় যে একটা সময় গিয়ে খুব বেশি অসুস্থ হয়ে পড়ছেন, একটু ট্রিটমেন্ট নিলে ভালো হচ্ছেন, কিছুটা সময় একদম সিমটম ফ্রি, কোনো সমস্যা নেই, পরে আবার এরকম একটা অ্যাটাক হচ্ছে। ইউজুয়ালি আমরা এটা বলতে পারি আর কি। ডায়াগনোসিসটা খুবই ইজি। আমরা এই যে ইতিহাস রোগের বর্ণনা শুনেই কিছুটা পেয়ে যাই, আমরা কিছুটা পরীক্ষা নিরীক্ষা করি শারীরিক রোগীদের তখন কিছুটা বুঝতে পারি যে উনি কী রোগে আক্রান্ত হচ্ছেন। তারপরে হচ্ছে যে আমরা কিছু ডায়াগনস্টিক টেস্ট, ভেরি সিম্পল, একদম হালকা পাতলা দু একটা টেস্ট, যেমন বুকের এক্স-রে বা স্পারোমেট্রি বলে একটা টেস্ট আছে, খুবই সহজে করা যায়। এটা খুবই সহজে করা যায় এবং এটা দিয়ে আমরা মোটামুটি ডায়াগনোসিস করে ফেলতে পারি। কিন্তু সব জায়গাতেই করা যায়, মানে খুবই ইজি, জাস্ট শুধু সচেতনতা দরকার। আমাদের বিভিন্ন লেভেলে যে ডক্টররা আছেন তারা শুধু এটা একটু প্র্যাকটিসে আনতে হবে আর রোগীদেরকে একটু কনভিন্স করতে হবে যে আমরা এই দুটো পরীক্ষা করতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার কাছে ফিরে আসবো, তার আগে আমি ডাক্তার আসিফ মোস্তফা আপনার কাছে একটু ফিরে আসি যে ইনফেকশাস যে লাং ডিজিজগুলো নিয়ে কথা বলছিলাম, কখন আসলে আমাদেরকে একেবারে সতর্ক হওয়া উচিত, যেটা আমরা রেড ফ্ল্যাগ সাইন বলি, যে একটি রেসপিরেটরি রেটের উপরে যদি ডিপেন্ড করে। আপনি বলেছেন শিশুরা অনেক বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়াতে এবং বড়রাও যখন আক্রান্ত হচ্ছে, কাশি নিয়ে বসে আছে, জ্বর নিয়ে বসে আছে, কখন আসলে একজন ডাক্তারের কাছে তার দ্রুত যাওয়া উচিত, কোন চিহ্নগুলো আসলে নোটিস করলে? ইতিমধ্যে এটা আমরা একটু কোভিড থেকে যে শিক্ষাটা পেলাম, তো প্রথমত হচ্ছে যে শিশু হোক আর বয়স্ক হোক, আমার যদি স্যাচুরেশন শ্বাসকষ্টর কারণে আমার শরীরের মধ্যে অক্সিজেনের মাত্রা কমে যায়, যেটা এখন প্রায় অনেকেই জানেন, অনেকের বাসায় আছে, মেশিন আছে এবং তারা ওটা দিয়ে কুইকলি দেখতে পারেন, দ্যাট ইজ এ রেড ফ্ল্যাগ। আমার স্যাচুরেশন 90%-এর নিচে চলে গেলে সে শিশু বয়স্ক নির্বিশেষে সে ইমিডিয়েটলি তার হসপিটালে যাওয়া দরকার। আবার এদিকে যদি সিমটমের দিক থেকে আসেন, আমরা যদি টিবিতে ফিরে যাই, তাহলে এই যে দীর্ঘমেয়াদী কাশি এবং কাশির সঙ্গে যদি রক্ত মিশ্রিত থাকে, সেটাতেও কিন্তু একটা চিন্তার বিষয়, যেটা টিবির দিকে যাচ্ছে, অন্য কারণও রয়েছে, তাহলে আমার চিকিৎসকের কাছে যাওয়া দরকার। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা নিউমোনিয়ার পাশাপাশি ব্রঙ্কোলাইটিস একটা ডিজিজ দেখতে পাই, যেখানে বাচ্চার শ্বাসতন্ত্র, মানে আমরা সাধারণত 30-এর মতন সে মিনিটে শ্বাস নেয়, 30-35, সেখানে অনেক ঘন ঘন শ্বাস নিচ্ছে, মানে বাচ্চা খেতে চাচ্ছে না। এটাও একটা জরুরি বিষয়, যে একটা সংক্রমণের একটা মানে খুব রেড ফ্ল্যাগ, একটা খুব সিরিয়াস সিমটম হিসেবে আমরা ধরতে পারি। এবং আরেকটি বিষয় আমি একসাথে যুক্ত করতে চাই, অনেকেই দেখা যাচ্ছে যে কাশি হচ্ছে বা জ্বর হচ্ছে, নিজেরাই অ্যান্টিবায়োটিক নিজেরাই হয়তো ফার্মেসি থেকে নিচ্ছেন বা তারা তাদের প্রেসক্রাইব করছেন, অল্প কিছু খাচ্ছেন। এই যে অপচিকিৎসাগুলো বা আনডায়াগনোস যে ট্রিটমেন্টগুলো চলছে, এটির বিষয়ে আসলে লাংসের কমপ্লায়েন্স ঠিক এরকম, বা এটা ক্ষতিগ্রস্ত হয় কিনা? নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক তো সেই কারণটা সবসময় যে ইনফেকশন, ডক্টর রওশনের আলোচনা আমরা করলাম যে কাশি সবসময় সংক্রমণের কারণে না, এটা সিওপিডিও হতে পারে, সেখানে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হচ্ছে এক। আর দ্বিতীয়ত সারা বিশ্বে একটা বড় দানবের সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এই যে যত্রতত্র অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহার হচ্ছে, তাতে তো সারা বিশ্বে এটা হইচই লেগে গেছে। এত যে অ্যান্টিবায়োটিক বিজ্ঞান সৃষ্টি করলো, এখন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে এগুলি অকার্যকর হয়ে যাচ্ছে। এটি বিষয়ে আমাদেরকে নিশ্চয়ই আসলে সচেতন থাকা দরকার। খুবই চমৎকার করে বললেন ডাক্তার আসিফ মোস্তফা। ডাক্তার রওশন খানম, আপনার কাছে চলে আসে, একটু যে প্রসঙ্গে ছিলাম যে অ্যাজমা, সিওপিডি এবং আরেকটি বিগ ফাইভের আরেকটি অংশ বাদ রয়ে গেছে, সেটি হচ্ছে লাং ক্যান্সার, যেটি আসলে এই মুহূর্তে অনেক বেশি প্রিভ্যালেন্ট এবং অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, অনেকে আন্ডার ডায়াগনোস থেকে যাচ্ছে এবং যে পর্যায়ে তারা রোগটি নির্ণীত হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেটি অনেক জায়গায় ছড়িয়ে গেছে, কিছু করার থাকছে না। এই লাং ক্যান্সারের বিষয়টি নিয়ে কতটুকু সচেতনতা আমাদের জরুরি এবং কখন আসলে আমরা একটা স্ক্রিনিং প্রসেসে যাব, বা যদি ক্যান্সারটি ধরা হয় তাহলে তার সুরক্ষাটি কিভাবে করতে পারি? একটু শেয়ার করে নিই যে লাং ক্যান্সার আসলে এখন কিন্তু সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যান্সার, মানে আমরা ক্যান্সারজনিত মৃত্যু যদি ধরি তাহলে এটা দ্বিতীয় স্থানে আছে। এটার প্রিভ্যালেন্সটা খুবই র্যাপিডলি বাড়ছে। এটা হয়তো বা আগে আমরা স্মোকিংয়ের দিকে খুব বেশি জোর দিতাম, বাট রিসেন্টলি স্মোকিংয়ের সাথে এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণের খুব ক্লোজ একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। যাদের ফ্যামিলিতে লাং ক্যান্সারের হিস্ট্রি আছে, যে হ্যাঁ আমার বংশগতভাবে আমার পূর্বপুরুষরা লাং ক্যান্সারের হিস্ট্রি আছে, যারা রেগুলার স্মোকিং করছেন, বিশেষ করে বেশ লম্বা সময় ধরে করেন বা যাই হোক, যারা কারেন্ট স্মোকার, তাদের অবশ্যই একটা স্ক্রিনিং আসা উচিত। আমাদের স্ক্রিনিং প্যাকেজও রেডি থাকে, অনেক ইনস্টিটিউটেই আছে। তো যেটা হচ্ছে যে
একটা স্ক্রিনিং থেকে আরেকটা স্ক্রিনের মধ্যবর্তী গ্যাপটা কতদিন হবে সেটা ডিপেন্ড করবে আসলে পেশেন্টের বয়স, সিমটম এবং আগের স্ক্রিনিংয়ে আমরা কি পেয়েছি সেটার উপরে। তবে স্ক্রিনিং করতে পারলে যেটা হবে যে আমাদের প্রিভেন্ট তো করতে পারবো না, প্রিভেন্টের কথা অন্যরকম, আর্লি ডায়াগনোসিসটা হয়ে যাবে। এবং আর্লি ডায়াগনোসিস হলে আপনি যেটা বলেন যে রোগীরা যদি ইগনোর করতে থাকে, যে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে গেছে, তখন কিন্তু আসলে রোগীর জন্য বেশি কিছু করার থাকে না। একদম আর্লিয়ার ফেজে যদি আমরা ধরতে পারি, তাহলে এখন টেকনোলজিক্যালি অ্যাডভান্স অনেক ট্রিটমেন্ট স্টেপস এসেছে, যাতে আমরা কমপ্লিটলি হয়তো বা কিওরের দিকে নিয়ে যেতে পারবো রোগীকে। জি, খুবই চমৎকার করে বললেন এবং এই বিষয়টি আসলে ভীষণ গুরুত্বপূর্ণ। এই সচেতনতাটুকু আসলে একেবারে জরুরি সবার মধ্যে ছড়িয়ে দেয়া। আমি ডক্টর আসিফ মুস্তাফা মাহমুদ আপনার কাছে একটু ফিরে আসি, যেহেতু আসলে ইনফেকশাস ডিজিজ নিয়ে কথা বলছিলাম আপনার সঙ্গে। বিশেষ করে টিবির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাঝে আবার কিন্তু আপনি বললেন যে প্রায় 6 লক্ষ রোগী রয়েছেন এবং তাদের এই যে ওষুধ খাওয়ার যে বিষয়টি, সেটি কমপ্লায়েন্স কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো নয়। দেখা যাচ্ছে কিছুদিন খাওয়ার পর ভালো লাগার পর তারা অনেকে খেতে চায় না, এর কিছু কমপ্লিকেশন রয়েছে, সেটি হলেও অনেকে খেতে চান। এবং বর্তমানে যেটি ভয়াবহ সেটা হচ্ছে মাল্টি ড্রাগ এমডিআর টিবি, যেটা বা এক্সডিআর টিবি, যেটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি, সেটি ডেভেলপ করছে। এই বিষয়টি আমাদের ভবিষ্যতের জন্য ভয়াবহ। এই জায়গাটিকে আসলে কিভাবে আমরা মানে আমাদের ন্যাশনাল পলিসি বা আমাদের জাতীয় পর্যায়ে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং ডিসেন্ট্রালাইজ কিভাবে করা যায়। আরেকটি বিষয়ে কথা বলতে চাই যে আমাদের যে ডায়েটারি হ্যাবিট বা ডেইলি লাইফস্টাইল এবং আমাদের অভ্যাসগত কারণ কিভাবে আমাদের লাংসকে সুস্থ রাখতে পারেন। প্রথমে আসছি যে যক্ষ্মা নিয়ন্ত্রণের জন্য সারা বাংলাদেশে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে একেবারে তৃণমূল পর্যায়ে চিকিৎসা এবং ডায়াগনোসিসের ব্যবস্থা রয়েছে। এবং সুখের বিষয় হচ্ছে যে একেবারে সর্বোচ্চ যেই টেকনোলজি আমরা যেটাকে জিন এক্সপার্ট বলে থাকি, সেটা এখন উপজেলার পর্যায়ে করা হচ্ছে। ভীষণ ওই ঘুরে ফিরে সচেতনতা দরকার। 2 সপ্তাহ বেশি যদি কাশি থাকে, এই কফটা পরীক্ষা করার মাধ্যমে আমরা প্রাথমিক অবস্থায় রোগীর টিবি আছে কিনা এবং ড্রাগ রেজিস্ট্যান্স আছে কিনা 24 ঘন্টার মধ্যে জেনে নিতে পারি। এবং পর্যাপ্ত চিকিৎসা রয়েছে, ওষুধ রয়েছে। ওষুধ শুরু করার পরে যে সবচেয়ে ভয়ানক অংশ, সেটা হচ্ছে ওষুধের মেয়াদটা পরিপূর্ণভাবে শেষ করা। এটাই দুরূহ হয়ে দাঁড়ায়, এটার জন্য রেজিস্ট্যান্সের সৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আমরা বলে থাকি ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। আমরা অনেকটা তাকে উদ্বুদ্ধ করার জন্য এখন অনেকে পরিবারের সদস্যকেও আমরা নিযুক্ত করি যে আপনি নিশ্চিত করবেন আপনার বাবা ওষুধটা খেলেন কিনা। এটা একদিক থেকে আমরা টিবির ব্যাপারে বলতে পারি। এবং এটাকে যদি আমরা সত্যিভাবে মানে বাস্তবায়ন হয়, এখানে আমরা এখনও 1/3 রোগী এই কার্যক্রমের ভিতরে আসছেন না। আমাদের আশা যে এনারা আসলে আমরা ধীরে ধীরে টিবিকে নিয়ন্ত্রণ করে নির্মূল করতে পারবো বাংলাদেশ থেকে। যে স্বপ্নও দেখি 2035 সালের মধ্যে। যে দ্বিতীয় বিষয়টা আসছিলেন যে কি হ্যাবিটস নিয়ে আমি কি অভ্যাস গড়ে তুললে এই যে আমি ফুসফুসের রোগ থেকে বাঁচতে পারি। প্রথমত আমরা এখনও লেগে আছি ধূমপানে বিষপান, একদম এটা 1 নম্বর। পাশাপাশি ডক্টর বেন্নুর যেটা বলছিলেন যে এই যে আশেপাশের যে যত্রতত্র আমরা যে পরিবেশ দূষণ হচ্ছে সেটাকে রোধ করা। 3 নম্বর হচ্ছে যে আমি নিজের মধ্যে এই ফুসফুসকে সচল রাখা, একটা অর্গান যেটা সারা জীবন আমার মৃত্যু এটা কাজ করে যাবে, এটা বন্ধ মানে সব শেষ। তাকে ভালো রাখার জন্য, সচল রাখার জন্য ব্যায়াম করা। এবং নিশ্চয়ই ব্যায়াম যদি করতে হয় তাহলে পুষ্টিকর খাদ্য। আজকে যে আমরা অপুষ্টিকর খাদ্য, ফাস্ট ফুড এগুলি খাচ্ছি, এগুলি সারা শরীরে ক্ষতি করছে, ফুসফুসেরও ক্ষতি করছে। তাহলে আমরা ওই ফিরে আসি যে স্বাস্থ্যকর সুষম খাদ্য এবং ব্যায়াম দিয়ে আমরা আমাদের কায়িক শ্রমটি বাড়ানো। জি, খুবই চমৎকার করে বললেন। আমি একেবারেই শেষ পর্যায়ে আমি সর্বশেষে ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর আপনার কাছে ফিরে আসতে চাই যে আমরা জানি যে দেশব্যাপী এখন স্বাস্থ্য খাতে এবং সব খাতে সংস্কারের একটি বিষয় এসেছে। তো আমরাও চাই যে একটি সুন্দর আগামী বাংলাদেশ এবং স্বাস্থ্য খাতে আমরা যাতে সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। তো আপনার কাছে আমার যে জানার যে বিষয়টি রয়েছে যে আমরা এই সুস্থ ফুসফুসের জন্য যে আসলে জাতীয় পর্যায়ে বা ন্যাশনাল পলিসিতে কী ধরনের সংস্কার প্রয়োজন, বিশেষ করে বিকেন্দ্রীকরণ। আমরা আসলে চিকিৎসাটি এখনও শহর কেন্দ্রিক, এই যে সমগ্র বাংলাদেশব্যাপী বা একদম প্রান্তিক পর্যায়ে সেবাটিকে কীভাবে নেওয়া যায় সে বিষয়টি নিয়ে আমি জানতে চাই। এবং একই সঙ্গে যদি আপনার কোনো অবজারভেশন থাকে যে বিশেষ করে অ্যাওয়ারনেসের ব্যাপারে আপনাদের এবারে আজকের যে দিনটি রয়েছে সেই দিনটিতে যে যে বিষয়গুলোতে সচেতনতা আসলে প্রত্যেকটি জায়গায় আনা দরকার, সে বিষয়ে 2-1টি কথা শুনে শেষ করতে চাই। ধন্যবাদ। আসলে প্রথমে ফুসফুসের সুস্বাস্থ্য সম্পর্কে বলার আগে আমি
স্বাস্থ্য সম্পর্কে একটু বলি। আমাদের দেশে একটা ধারণা আছে যে স্বাস্থ্য আর ব্যাধি বোধহয় এক জিনিস, এবং সেই জন্য আমাদের খুব দুঃখজনক যে আমরা স্বাধীনতার 50-60 বছর হয়ে গেল, এখনও আমরা কিন্তু স্বাস্থ্য খাত বলতে বুঝি রোগ নিরাময় খাত। জি, আমি বলতে চাই এটা যে আমাদেরকে গুরুত্ব দিতে হবে সুস্বাস্থ্যের দিকে। সুস্বাস্থ্য যদি আমরা নিশ্চিত করতে পারি, আমাদের ব্যাধি আসবে না, আমাদের তখন চিকিৎসা এবং আরোগ্যের উপরে যে চাপ সেটাও কমবে। আমাদের পলিসি লেভেলের কথা যখন বলেছেন, আমি এইটিই বলবো যে আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় না যেটি আছে সেটিকে আরোগ্য মন্ত্রণালয়ে পরিণত করে না রেখে এটাকে স্বাস্থ্য, সত্যিকার থেকে একটা সুস্বাস্থ্য মন্ত্রণালয় এইভাবেই কিন্তু গড়ে তুলতে হবে। আর ফুসফুসের স্বাস্থ্য যদি বলেন, ফুসফুসের স্বাস্থ্যতে একেবারে গ্রাসরুট লেভেলে, এটি কিন্তু একটু মানে উপরের দিকে যেমন আছে, একেবারে নিচের পর্যায় থেকে এটা শুরু হয়। সেটার জন্য কিন্তু আমাদের স্ট্রাকচার একদম নেই তা না। আমাদের 44টা ফুসফুসের মানে কেন্দ্র রয়েছে, সিডিসি বলি আমরা, চেস্ট ডিজিজ ক্লিনিক 44টা উপজেলায় আছে। এগুলো কিন্তু কার্যক্রম আছে, এগুলোকে আরও শক্তিশালী করতে হবে, এগুলো ডাক্তারদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, বাকি উপজেলাগুলোকে এটার আওতাধীনে আনতে হবে। প্রতিটা উপজেলায় কিন্তু একটা ফুসফুসের স্বাস্থ্যের স্ক্রিনিং কেন্দ্র বা এই ধরনের একটি প্রক্রিয়া আনতে হবে। এই ফুসফুসের রোগগুলো, বিশেষত যেগুলো সংক্রামক রোগ, সেগুলোর পিছনে কিন্তু আমরা এখন ভ্যাকসিনের গুরুত্ব দিয়ে থাকি। নিউমোনিয়া ভ্যাকসিন এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের, যেগুলো কিন্তু এখন পর্যন্ত ওই তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছায়নি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এটিকে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হবে, যাতে এইগুলোর ব্যবস্থা করে আমরা আমাদের ফুসফুসের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারি। আর সাথে যে পরিবেশের কথা বলা হচ্ছে, সেটি আরেকটি মন্ত্রণালয়, অর্থাৎ স্বাস্থ্য এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে যে একটা সুসমন্বয় অবশ্যই দরকার, সেটিকেও করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা একদম নিচের পর্যায় থেকে আমরা আসলে আমাদের একটি সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারি, একটি সুন্দর আগামী প্রজন্ম, নিরোগ প্রজন্ম আমরা আশা করি গড়ে তুলতে পারি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, এবং ধন্যবাদ ডাক্তার রওশনারা খানম এবং ডাক্তার আসিফ মোস্তফা মাহমুদ, আপনার তিনজনকেই। কারণ আজকের এই লাং দিবসে আমরা যে চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলেছি, যেটি মানুষের সচেতনতা বৃদ্ধিতে অনেক সাহায্য করবে, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার পরবর্তীতে আমরা দেখা হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই ওয়ার্ল্ড লাং ডেতে আমরা কথা বলেছি নির্মল বাতাস এবং সুস্থ ফুসফুস নিয়ে। সত্যিকার অর্থে যদি আমাদের কল্পনা করি যে আমরা নির্মল বাতাস গ্রহণ করছি, আমাদের ফুসফুসটি প্রাণ ভরে সে অক্সিজেন উপভোগ করছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। এবং সেই সত্যি স্বপ্নের জায়গাটিতে আমরা পৌঁছাতে চাই। আমরা জানি যে নতুন বাংলাদেশ এবং যে সংস্কারের স্বপ্ন আমরা দেখছি, তার মাঝে এই জায়গাগুলো, এই বিশেষ করে ফুসফুসের যে যত্নটি, সেটি স্থান করে নেবে। সমগ্র বাংলাদেশ ব্যাপী সেটি সচেতনতা তৈরি হবে, মানুষ চিকিৎসা পাবে, সুচিকিৎসা পাবে। এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সবাই ফুসফুসের যত্ন নেবেন।